আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও ইহুদি বসতিতে হামাসের রকেট হামলা এবং গাজায় সাংবাদিক হত্যা অব্যাহত। এদিকে কাঁদছে গাজা আর আতশবাজিতে মেতেছে মুসলিম দেশ কাতার। এবং সর্বশেষ থাকছে ৭ অক্টোবরে ইসরায়েলি সেনাপ্রধানের পদক্ষেপের তথ্য প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইহুদি বসতিতে হামাসের রকেট হামলা এবং গাজায় সাংবাদিক হত্যা অব্যাহত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের একই সাথে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের সামরিক আগ্রাসন তীব্রতর হয়েছে। পাসটুডে জানিয়েছে। আল আরাবি আল জাদিদ নিউজ ওয়েবসাইট গাজা উপত্যকার সর্বশেষ ঘটনাবলী সম্পর্কে এক প্রতিবেদনে লিখেছে, গাজা উপত্যকায় অব্যাহত হত্যাকাণ্ড এবং কঠোর অবরোধের কারণে মানবিক সংকটের অবনতি হওয়ার কথা উল্লেখ করে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার কেন্দ্রস্থলে দেহির আল বালা শহরের পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, যাতে এই এলাকাগুলোতে সামরিক হামলা চালানো যায়। এই প্রসঙ্গে ফিলিস্তিনি সূত্রগুলি দেহির আল বালা শহরের পশ্চিমে একটি বাড়িতে বোমা হামলা এবং শহরের আল আকসা শহীদ হাসপাতালের ভেতরে একটি তাঁবুতে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ ও আহত হওয়ার খবর দিয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যম দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরের ন্যাসের মেডিকেল কমপ্লেক্সের কাছে সাংবাদিকদের তাঁবুতে বোমা হামলার খবর দিয়েছে। বোমা হামলায় 2 জন সাংবাদিক নিহত এবং 9 জন আহত হয়েছেন। হামলার পর ক্যামেরার সামনে একজন সাংবাদিককে পুড়িয়ে মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের এলাকাগুলোতেও ইসরায়েলি যুদ্ধবিমান ব্যাপক বোমাবর্ষণ করেছে। ইসরায়েলি আর্টিলারি ইউনিট গাজা শহরের দক্ষিণ পূর্বে আল জায়তুন এলাকার পূর্বাঞ্চলেও গোলাবর্ষণ করেছে। ফিলিস্তিনি সূত্রগুলো গতকাল গাজা উপত্যকায় হামলায় কমপক্ষে 40 জন ফিলিস্তিনি নাগরিকের শহীদ হওয়ার খবর দিয়েছে। নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের একই সাথে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তীব্রতর বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন এবং সবুজ সংকেতে গাজা উপত্যকায় গণহত্যা এবং ইহুদিবাদী ইসরায়েলের আক্রমণের জবাবে হামাস আন্দোলনের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেড রবিবার রাতে আশদোদের ইহুদিবাদী বসতি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা চালায়, যার ফলে 27 জন ইহুদি আহত হয়। এছাড়াও ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে যে তারা আল গুজায়ায় পূর্বে পেতে রাখা বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইহুদিবাদী সামরিক যান উড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনি মুক্তির জন্য পপুলার ফ্রন্টের সামরিক শাখার শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেডস উত্তর গাজা উপত্যকায় একটি ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর ড্রোনও গুলি করে ভূপাতিত করেছে। কাঁদছে গাজা আর আতশবাজিতে মেতেছে মুসলিম দেশ কাতার। একদিকে বোমার আঘাতে ফিলিস্তিনের মানুষের দেহ আকাশ পর্যন্ত উড়ে যাচ্ছে, অন্যদিকে উৎসবের আলোয় আলোকিত কাতারের আকাশ। অথচ মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কথা ছিল দেশটির। খাবারের অভাবে গাজার ছোট্ট শিশুরা যেখানে আত্মনাদ করছে, সেখানে প্রায় 80,000 কোটি টাকা খরচ করে বিমান থেকে রঙিন ধোঁয়া আর আতশবাজি প্রদর্শন করেছে কাতার। গত 3 এপ্রিল থেকে কাতারের লুসাইল শহরে শুরু হওয়া এই উৎসবে 16টি বোমানের অ্যাক্রোবেটিক শো, আতশবাজি ও রাতের আকাশে প্রায় 3000 ড্রোনের সাহায্যে বিভিন্ন আলোর খেলা দেখানো হয়। ঈদুল ফিতরের বন্ধের মধ্যে দেশটির বাসিন্দাদের চিররঞ্জনের জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এদিকে ঈদের দিন থেকে গাজায় নতুন উদ্যমে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। যেদিন কাতারে চলছে আলোর উৎসব, ঠিক সেই দিনই বিশ্বব্যাপী দেখল ইসরায়েলের বোমার আঘাতে আকাশ পর্যন্ত উঠে গেছে গাজার নিরীহ বাসিন্দাদের শরীর। শুধুমাত্র ঈদের সপ্তাহে গাজায় 2000-এর বেশি মানুষকে হত্যা করা হয়, আর 7 অক্টোবর থেকে মোট মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার তথ্যমতে নতুন করে বস্তুত হয়েছেন আরও 2,80,000 মানুষ। এদিকে 7 এপ্রিল হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও ফিলিস্তিনিদের সরিয়ে গাজা খালি করার কথা বলেছেন। মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ফিলিস্তিন, অথচ এই ভূমি রক্ষায় দৃশ্যমান কোনো পদক্ষেপে নেয়নি কোনো আরব দেশ। সৌদি আরব, কাতার বা আরব আমিরাত কেউই এগিয়ে আসেননি ফিলিস্তিনের পক্ষে। কি কারণ থাকতে পারে এর পেছনে? কাতারে সবচেয়ে বেশি বৈদেশিক বিনিয়োগ আসে যুক্তরাষ্ট্র থেকে। 2023-এ হওয়া ইউএস কাতার বিজনেস কাউন্সিলের প্রতিবেদন মতে শুধুমাত্র 2021 অর্থবছরে আমেরিকা কাতারে 245 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে, আর সর্বমোট বিনিয়োগের পরিমাণ 110 বিলিয়ন মার্কিন ডলার।
প্রতিবেদনটি 2023-এর অর্থাৎ এই 2 বছরে বিনিয়োগ বেড়েছে আরও বেশি। সুতরাং কাতার তার বন্ধুর রাষ্ট্রের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনকে সমর্থন দেবে এমন ভাবাটা হয়তো বিলাসিতা হবে। দুই দেশের মধ্যে যে শুধু অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তা না, কাতার ও যুক্তরাষ্ট্রে রয়েছে সামরিক চুক্তি, কূটনৈতিক চুক্তি, শিক্ষা চুক্তি ও জ্বালানি চুক্তি। তাই ফিলিস্তিনের পক্ষে কাতার অবস্থান নেবে এমন ভাবাটা হয়তো ঠিক হবে না। শুধু কাতার না, মধ্যপ্রাচ্যের অন্য বড় দেশ সৌদি আরব ও আরব আমিরাতের সাথেও বহু চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। সৌদি আরবে আমেরিকার শুধু অর্থনৈতিক না, রয়েছে সাংস্কৃতিক প্রভাবও। সম্প্রতি সৌদিতে খুলেছে মদের বার, সিনেমা হল ও হালাল নাইট ক্লাব। একই অবস্থা আরব আমিরাতেও, সেখানে তো নিয়মিত পশ্চিমা হ্যালোইন উৎসবও পালিত হয়। তাই কেন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো দাঁড়াচ্ছে না ফিলিস্তিনের পক্ষে তা হয়তো পরিষ্কার। এদিকে আগুনে পড়ছে ফিলিস্তিনের নিরীহ নারী ও শিশুরা, অন্যদিকে আরব বিশ্বের আচরণ খুবই দুঃখজনক। তারা যে শুধু না দেখার ভান করে আছে তা না, বরং গোটা মধ্যপ্রাচ্য মেতেছে নানান আমোদ ফুর্তিতে। সামাজিক মাধ্যম সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের এখন একটাই প্রশ্ন, কবে চোখ খুলবে আরব নেতারা? নিজেদের টাকার বিছানা ছেড়ে কবে তারা দাঁড়াবে মজলুম ফিলিস্তিনিদের পাশে? 7 অক্টোবরে ইসরায়েলি সেনাপ্রধানের পদক্ষেপের তথ্য প্রকাশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালানো হয়। এ হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয় ইসরায়েল। এজন্য ব্যর্থতার দায় স্বীকারও করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রধান। এবার এদিন হামলার পর কি কি পদক্ষেপ নিয়েছিলেন তার বিস্তারিত সূচি করার প্রকাশ করেছে আইডিএফ। মঙ্গলবার 8 এপ্রিল টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো সাবেক আইডিএফ প্রধান হেরজি হালাবি 7 অক্টোবরের সময়সূচি প্রকাশ করেছে। এই দিন হামাসের আকস্মিক হামলার পর হালাবি কিভাবে সময় কাটিয়েছেন তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। এ তথ্য প্রকাশ করা হয় হাতশলাকা ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ অ্যাফেয়ার সোসাইটি নামক এক বেসরকারি সংস্থার তথ্য অধিকার আইনে দায়ের করা আবেদন অনুসারে। 2024 সালের ফেব্রুয়ারিতে আবেদনটি করা হলেও আইডিএফ দীর্ঘ 1 বছর ধরে এই বিষয়ে কোনো সাড়া দেয়নি। শেষমেশ আদালতের চূড়ান্ত সময়সীমার ঠিক আগে 2023 সালের শেষ 3 মাসের সময়সূচি আংশিকভাবে প্রকাশ করে আইডিএফ। তবে প্রকাশিত সময়সূচিতে সাংবাদিকদের সঙ্গে কোনো বৈঠকের উল্লেখ নেই, যদিও আবেদনকারীরা তা স্পষ্টভাবে চেয়েছিলেন। আইডিএফ দাবি করেছে, হামাসের আকস্মিক হামলার ফলে প্রথম ধাক্কায় অনেক কিছুই নথিভুক্ত করা হয়নি। প্রকাশিত তথ্য অনুযায়ী হালাবির প্রথম বৈঠক ছিল সকাল 7টায়, যা হামলার একমাত্র অর্ধ ঘণ্টার পর। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সাক্ষাৎ হয় সকাল 9টা 45 মিনিটে। তবে এও জানা গেছে, অক্টোবর 5 তারিখের সন্ধ্যায় অর্থাৎ যুদ্ধ শুরুর মাত্র 36 ঘণ্টা আগে হালাবি একটি সুরক্ষা ব্রিফিং করেছিলেন, যেখানে আইডিএফের যুদ্ধ প্রস্তুতি আলোচনা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা ইসরায়েলের ইতিহাসে প্রথম, যেখানে কোনো চিফ অব স্টাফের ব্যক্তিগত কার্যতালিকা তথ্য অধিকার আইনে প্রকাশ করা হলো। আইডিএফ জানিয়েছে, নিরাপত্তাজনিত নানা চ্যালেঞ্জ ও জটিল বাস্তবতায় সময় লাগছিল সঠিকভাবে তথ্য যাচাই ও নিরাপত্তা মূল্যায়নের জন্য। তাই সংশ্লিষ্ট পেশাদার সংস্থার মতামত নিয়েই জবাব তৈরি করতে সময় লেগেছে।